সীমানা জটিলতায় আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের কার্যক্রম চলছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেছেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বিশ্ববিদ্যালয়ের ফলাফল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সীমানা জটিলতার কারণে আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের সময় শেষ হচ্ছে আজ। 4 দিনে মোট আবেদন করছেন 469 জন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। শুক্রবার আবেদন জমা দিচ্ছেন অনেকেই। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে শুক্রবার সকালে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। দল যদি ক্ষমতায় আসতে ও সরকার গঠন করতে পারে, তাহলে নিঃসন্দেহে এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে বেশি অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক ব্যক্তিদের হত্যার তীব্র নিন্দা জানানো সহ এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর 11তম দিনেও তার সমাধিতে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মানুষের ভিড় আসলে এখনো সেই আগের মতোই, যারা আসলে একলগের প্রিয় নেতৃত্বে তার কবর দেখার জন্য যারা আসার জন্য বাতিল হয়ে আছেন, সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ আসছেন, বিভিন্ন জেলা থেকে, শুধু ঢাকা শহর নয়। আমরা কথা বলেছি এখানকার সাধারণ মানুষের সাথে, তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসছেন। সকালবেলা মানুষের দৃশ্যে মানুষ দলে দলে আসছেন এবং একই সাথে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা তাদের ব্যানার নিয়ে আসছেন এবং এক দল দেখে আসছেন এবং এসে মোনাজাত করছেন, এখানে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের নেত্রী ছিলেন না, তিনি কিন্তু আপামর সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষার একজন নেত্রী হয়ে উঠেছিলেন, যে কারণে মূলত তিনি সব মানুষের হৃদয়ে গেঁথেছিলেন বিধায় তিনি মানুষের যে ভালোবাসা সেটি আমরা তার জানাটাই দেখেছি। এবং আজকে তার মৃত্যুর 11তম দিন, অর্থাৎ তিনি যে 30 ডিসেম্বর 2025 মারা গিয়েছিলেন, আজকে 2026 জানুয়ারি, প্রায় 11 দিনের মতো হয়ে গেছে। তারপরে তার কবরে মানুষের যে শ্রদ্ধা এবং ভালোবাসার যে ঢল, সেটি কিন্তু এক বিন্দু কমেনি। প্রতিনিয়ত কিন্তু মানুষ বাড়ছে, আর আজকে একটু শুক্রবার হওয়ার কারণে তারপরে মানুষ কিন্তু আরো বাড়ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া যে তারেক জিয়া রহমানের যে গণতন্ত্রের মশাল হাতে নিয়ে তিনি এসেছিলেন, সেই মশাল তিনি জ্বালতে পেরেছিলেন এবং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। সেই লড়াই কিন্তু তারেক রহমান সেই মশাল হাতে নিয়ে গণতন্ত্র উত্তরণে কাজ করবেন বলে তারা আশা ব্যক্ত করছেন। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে অনেক শিশুদেরকে আমরা দেখতে পেয়েছি, মায়ের এবং বাবার হাত ধরে কিন্তু তারা আসছেন। অভিভাবকরা বলছেন আসলে শিশুদেরকে, পরবর্তী প্রজন্মদেরকে এই যে তারেক খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে তাদের যে দেশপ্রেম, তাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া,
সেটি ইতিহাস তারা সরাসরি তাদের সন্তানদেরকে শেখাচ্ছেন এবং এখানে এসে এক ধরনের উপলব্ধি করাচ্ছেন তাদেরকে, যাতে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম জাতীয়তাবাদের চেতনায় উজ্জ্বলিত হয়ে বাংলাদেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যেন তারাও স্বতন্ত্র প্রহরীর মতো কাজ করে। তেমনটাই আসলে এখানকার যারা অভিভাবকরা আছে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে এখানে সাধারণ মানুষের মামুন, ধন্যবাদ আপনাকে। ভালো সবচেয়ে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেসিমন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে একটি পৃথক বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তারা সাক্ষাৎ করেছেন। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। ডক্টর খলিলুর রহমান সাক্ষাৎকারে জেসিমন গ্রিয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান 20% থেকে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। এছাড়া মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত গ্রিয়ারকে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে তার সদিচ্ছাকে কাজে লাগানোর আমন্ত্রণ জানান। তীব্র শীতে উত্তরাঞ্চলে অগ্নিদগ্ধের ঘটনা বাড়ছে। শীত কাটাতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অল্প সময়েই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। শীত পোহাতে গিয়ে আগুনে দগ্ধ সন্তানের অসহনীয় কষ্টের চোখের জল বাদ মানছে না দুঃখিনী মায়ের। উত্তরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যা। শীত নিবারণের জন্য খড়কুটো ও খোলা আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হচ্ছে নারী, পুরুষ ও শিশুরা। যা কষ্ট করছে করেছিল তো মরে যাওয়াই ভালো। অনেক কষ্ট হচ্ছে আমার মায়ের। সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ ধনী তবে দান করে, আল্লাহ ধনী এই জায়গায় আমাকে আর আনায় না। চিকিৎসা তো পরিবারের পাশে টাকা নেই, গরিব মানুষ মাসে কাম করে খাই। রংপুর মেডিকেলের 14 বেডের বার্ন ইউনিটে প্রতিদিনই আসছে অগ্নিদগ্ধ রোগী। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় কাঙ্ক্ষিত সেবাও নিতে পারছেন না অনেকে। জনবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধপত্রের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পোড়া রোগীর চিকিৎসা যদি বলতে চাই, এটা অনেক ব্যয়বহুল এবং অনেক কিছু লাগে। আমরা সীমিত সামর্থ্য এবং এই 14 বেডের বরাদ্দ নিয়ে প্রায় 60 থেকে 65 জন রোগীর এটা চিকিৎসা চলতেছে। এটা বলতে পারেন এক ধরনের জোড়াতালি দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে ফাইলবন্দি থাকা 100 শয্যার একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরুর কথা জানালেন সংশ্লিষ্টরা। সরকার যে পদক্ষেপ নিয়েছে যে আমাদের এখানে 100 বেডের একটি বার্ন ইউনিট স্থাপন করা হবে, যেটি আমাদের বর্তমান মডেল ক্লিনিক যেটা আছে সেই স্থানে স্থাপন করা হবে। সেটা কাজ অলরেডি শুরু হয়েছে। শুধু আসলে 1000 বেডের হসপিটাল, তো সেটা শুধু বার্ন বলে না, সব জায়গাতে আসলে এই সমস্যাটা আছে যে আপনি যদি বলেন যে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে দেওয়ার মতো সব ওষুধ দেওয়ার মতো সেই ক্ষমতা এই মুহূর্তে এখানে হচ্ছে না। গেল এক সপ্তাহে 60 জন দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছে এ হাসপাতালে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।